ওয়েলকাম টু ওয়াক এন্ড টক উইথ ছাত্রকে। আজকে পড়তে চলেছি বলিডাঙ্গার মাঠ। বছরের শেষ গল্প হতে পারে এই গল্পটি, আর আপনাদেরকে বলতে আমার খুবই উৎসাহ বোধ হচ্ছে যে নীলমানুষের গল্পের শেষ অংশটির একটুখানি বাকি আছে। আমি হয়তো পার্টে পার্টে বার করব, একেবারে পুরোটা বার করব না, তাতে আপনাদেরও সুবিধা আমারও সুবিধা হবে। আমি 1 ঘন্টা 30 মিনিটের একটা পার্ট বানিয়েছি, ওখানে আমি বলেছি শেষ পার্ট, মানে আমি এই পার্টটা হিসেবে বলছি সেই এপিসোডটা নয়, বরং যে সেই যে আর্টটা শুরু হচ্ছে সেই আর্টটাই শেষে। তো বেশি দেরি করবো না, শুরু করতে চললাম বলিডাঙ্গার মাঠ, ষষ্ঠীপদ্য চট্টোপাধ্যায়ের 100টি ভূতের গল্পের একটি নতুন গল্প, বলিডাঙ্গার মাঠ। মির্জাপুর নগরের মাঠ পেরিয়ে কানা নদী পার হয়ে কিছুটা পথ গেলেই ডান দিকে যে পুকুরটা পড়বে সে পুকুরকে অঞ্চলের লোক এড়িয়ে চলে, কেননা ভয়ঙ্কর পুকুর সেটা। শরুখখানার পুকুর। পুকুরের চারপাশে ঘন বাঁশবন, গভীর কালো জল, পুকুর ভর্তি মাছ, কিন্তু ধরে না কেউ। এমনও প্রবাদ আছে এ পুকুর থেকে নাকি মাছডাঙ্গায় মাছ নেয় না, সাপে ব্যাঙে ধরে না। অথচ মেছো পুকুর। আদিবাসী সম্প্রদায়ের কিছু লোক বা যাযাবর বেদিনীরা 2-1 বার চেষ্টা করেছিল এই পুকুরের পাশে বসবাস করে এর বদনাম ঘোচাতে, কিন্তু পারেনি। এক রাতে যে থেকেছে সেই বলেছে বাপরে বাপ। তাই এই পুকুরকে নিয়ে কিন্তু আজকের এই গল্প নয়। বর্ধমানের মুচখানা মথুরাপুরের থেকে হরিহর যাচ্ছিল ওর বোনের বাড়ি। অনেকদিন কোনো খবরাখবর না পেয়ে মনে মনে খুব উৎকণ্ঠিত হয়েছিল। এমন সময় হঠাৎই একজনের মুখে শুনতে পেল বোনের বাড়ি নাকি খুব অসুখ। তাই তার একটু দেরি না করে সে গামছায় 2টি মুড়ি বেঁধে রওনা দিল বোনের বাড়ির দিকে। হরিহর যে পথে যাচ্ছিল সে পথে এই শরুখখানা ও বলিডাঙ্গার মাঠ। তাই এই দুটো জায়গায় ছিল খুব খারাপ। এই বলিডাঙ্গার মাঠ পার হতে পারলে খুব তাড়াতাড়ি ওর বোনের বাড়ি পৌঁছানো যায়, আর এই মাঠকে ত্যাগ করলে বা অন্য পথে ঘুরে গেলে 3-4 মাইল পথ হাঁটা তো বেশি হয়, উপরন্তু বোনের বাড়ি পৌঁছাতে রাতও হয়ে যায় খুব। তাই হরিহর মনের সঙ্গে অনেক বোঝাপড়া করে জেনে শুনে এই বলিডাঙ্গার মাঠে নামল। ভূতের উপদ্রবের জন্য এই মাঠে চাষও হয় না বলতে গেলে, আর লোকজনও থাকে না। হরিহর মাঠে নেমে দেখল ধুধু করছে মাঠ, দিগন্ত বিস্তৃত, চৈত্রের রোদ্দুরে লিলি করছে যেন। এই দিনের আলোয় তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। একবার জয় দুর্গা বলে কোনো রকমে মাঠটা পার হতে পারলেই নিশ্চিন্তি। রাতবিত হলে অবশ্য অন্য কথা ছিল, কিন্তু এখন এখানে কোনো ভয় নেই। ভূতেরা আর যাই করুক, দিনের বেলায় তো আর ভয় দেখাবে না। আর সত্যি যদি ভয় দেখায় তো ভূত কি জিনিস তা সচক্ষে দেখাই যাবে, কেননা ভূত আছে শুনেছে। অন্ধকার পুকুর পাড়ে বনে বাদরে ভূতের ভয়ে গা ছমছম করে তাও জানে, কিন্তু ভূতও নিজে কখনো দেখেনি বা কেউ দেখেছে বলে শোনেনি। তাই বলিডাঙ্গার মাঠে এসে সত্যি সত্যি যদি ভূতের সঙ্গে দেখা হয় তো মন্দ কি। হরিহর আপন মনে এগিয়ে চলেছে। তাছাড়া সত্যি বলতে কি, মনটাও ওর ভালো নেই। বহু কষ্ট করে বোনটির বিয়ে দিয়েছিল, অথচ এই 1 বছরের মধ্যে ওর এমন একটা অসুখের কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে। তাই স্বাভাবিকের চেয়েও একটু দ্রুত পা চালিয়ে ও মাঠের ওপর দিয়ে পথ চলতে লাগলো। বেশ খানিকটা গেছে, এমন সময় হঠাৎই মনে হলো কে যেন ওর পেছনে পেছনে আসছে। হরিহর একবার পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। কই, আবার চলা শুরু করলো সে। আবার ওই একরকম মনে হলো, ভারী মজার ব্যাপার তো। এমন সময় হঠাৎ ওর সামনে কে যেন একজন পথরোধ করে দাঁড়ালো। দেখলো কাস্তে হাতে এক কৃষক, মাথায় গামছার ফেট্টি পাতা। কৃষান্তি গম্ভীর স্বরে এবং গলায় বলল, ও ছোকরা, বলে বদ্ধ করে বলিডাঙ্গার মাঠ পার হয়ে যাচ্ছ কোথায়? হরিহর বলল, আমার বোনের খুব অসুখ, তাই দেখতে যাচ্ছি। আর কোনো পথ ছিল না? সে পথে গেলে রাত্রি হয়ে যাবে, তাই এই পথ দিয়ে যাচ্ছি। খুব বাড়াবাড়ি অসুখ কিনা? বাড়াবাড়ি না ছাই, বুকে সর্দি বসে জ্বর হয়েছে, এখন ছেড়ে গেছে, ভালোই আছে এখন। তুমি আর এগিয়েও না, যেমন এসেছো তেমনি ফিরে যাও। হয় ঘুরে যাও, নয়তো ঘরে যাও। তা কি করে হয় ভাই? যা বলছি শোনো, আর এগিয়েও না, আমাদের সভা চলছে এখন, গেলে অসুবিধা হবে। তোমার বোনের বাড়ির খবর ভালো? হরিহর বলল, খবর ভালো হোক মন্দ হোক,
এত পথ কষ্ট করে এসেছি যখন, ফিরে তো যাবো না। আবার কাল কে আসে? যাই হয় হবে, আমি যাবই। ঋষান বলল, ওবার কথাটা তাহলে শুনলে না তুমি? হরিহর ওর কথার উত্তর না দিয়ে এগিয়ে চলল। কিন্তু কিছু দূর যাওয়ার পরই হঠাৎ ওর শরীরে কীরকম যেন একটা শিহরণ খেলে গেল। ও দেখলো একটা প্রাচীন বটগাছের নিচে কতগুলো কায়াহীন ছায়া গোল হয়ে বসেছে, আর তাদের মাঝখানে বসে আছে গলায় হাড়ের মালা পরা এক ছায়া মূর্তি। এই কি তবে ভূতের রাজা? আর এরা সবাই কি তাহলে ভূত? ভূত ছাড়া এরা আর কি বা হতে পারে? কারো কোনো শরীর নেই, শুধু ছায়াগুলো রয়েছে। হরিহর যেতে যেতেই ওদের সবার কাজ থেমে গেল, সবাই চুপচাপ। ভূতের রাজা ক্রুদ্ধ দৃষ্টিতে হরিহরের দিকে তাকিয়ে বলল, এ তুই এমন আচমকা এসে পড়ে আমাদের সবার কাজ পণ্ড করলি কেন? হরিহর দারুণ ভয় পেয়ে বলল, আগে আমি নিরুপায় হয়ে এই পথে এসে পড়েছি। তাছাড়া আমি আপনাদের কোনো ক্ষতি করিনি, আমি তো এ পাশ দিয়ে যাচ্ছি। আমার কোনো লোক তোকে এ পথে আসতে বারণ করেনি? করেছিল, তবে সে আপনার লোক তা অবশ্যই আমি জানতাম না। সে আমারই লোক। ভূতের রাজা হরিহরকে আর কিছুই বলল না, শুধু হাত মেরে দলের লোকেদের ইশারা করতেই সবাই মিলিয়ে গেল। পরক্ষণেই ছাঁচা রোদ্দুরে একটু ঠান্ডা হাওয়া বইল শুধু। হরিহর বুঝল কাজটা সে সত্যি ভালো করেনি। হরিহরের একবার ভয় হলো, আবার ভয়কে জয় করলো সে। জীবনে এই প্রথম ভূত দেখলো, তাও দিনে দুপুরে। এ গল্প করবে কার কাছে? যাকে বলতে যাবে সেই তো বলবে, এই কি সব বলছো বলে হাসবে। কিন্তু কেউ বিশ্বাস করুক না করুক, হরিহর নিজে তো জানে যে এরকম ঘটেছে। হ্যাঁ, ভূত আছে, সত্যি আছে, এবং সে ভূত জনশ্রুতির নয়, বাস্তবের। কেননা সে নিজের চোখে ভূত দেখেছে। যাই হোক, সন্ধ্যার আগেই সে বোনের বাড়িতে পৌঁছালো। হরিহরের মুখে সব কথা শুনে ওর বোনের শ্বশুর ও অন্যান্য লোকেরা সবাই বকাবকি করলো ওকে। সবাই বলল, কাজটা ভালো করোনি হরিহর, যে পথে কেউ আসে না সে পথে এই ভর-দুপুরে কেন এলে তুমি? তাও এলেই এখন ওই কৃষাণের নিষেধ তুমি উপেক্ষা করলে কেন? এখন যদি তুমি ওদের কুদৃষ্টিতে পড়ো, তোমাকে রক্ষা করবে কে? হরিহরের বোন বলল, তাছাড়া আমার সত্যি সত্যি কোনো ভারী অসুখ হয়নি দাদা, সামান্য একটা জ্বরই হয়েছিল, বুকে সর্দি বসা জ্বর, কয়েকটা ইঞ্জেকশন নিতেই সেরে গেছে। এদিকে অনেকদিন তুমি আসনি বলে তোমার কোনো খবর টবর না পেয়ে মনে মনে দুঃখ হয়েছিল, খুব কারণ অভিমান হয়েছিল। তাই আমাদের গ্রামের একজন লোক তোমাদের ওদিকে গেলে যাওয়ার সময় জিজ্ঞেস করেছিল, বৌমা, তোমার বাপের বাড়ি কোনো খবর দিতে হবে? তা আমি বলেছিলাম না, কোনো খবরই দিতে হবে না, তবে দাদার সঙ্গে যদি দেখা হয়, কিছু যদি জিজ্ঞেস করে, তখন বলো যে তোমার বোন মরতে বসেছে। তুমি সেই কথা শুনে ছুটে এসেছো দাদা, কিন্তু এটা কি করলে? যা হওয়ার তা হয়েছে, কাজেই আর ভেবেচিন্তে কোনো লাভ নেই। এখন ভালো ভালো ও পথ ত্যাগ করে অন্য পথে বাড়ি ফিরতে পারলেই হয়। বাড়ি ফেরার আগেই সে রাতেই হরিহর দু একবার রক্তবমি করে অসুস্থ হয়ে পড়ল। শুধু কি রক্তবমি, সেই সঙ্গে প্রবল জ্বর আর ভুল পোকা। পরদিন সকালেই হরিহরের ইচ্ছা মতো ওর বোনের বাড়ির লোকেরা হরিহরকে গরুর গাড়িতে শুইয়ে তার গ্রামে পাঠিয়ে দিল। বলিরাঙ্গা থেকে অত শরীর খারাপ নিয়ে মথুরাপুরে ফিরে এলো বটের হরিহর, তবে কিনা কাজের কাজ কিছুই হলো না। যতদিন যেতে লাগলো ততই স্বাস্থ্যের অবনতি ঘটতে লাগলো ওর। বহু ডাক্তার, বুদ্ধি, ওঝা পত্তর করল, কিন্তু না, কিছুতেই কিছু হলো না। হাজার রকমের তুকতাক, জলপড়া, ঝাড়ফুঁক, সব কথা হলো, সব কিছুই বৃথা হলো। তারপর অবশেষে এক সত্যিকারের গুণিনের সন্ধান পেল ওর বাড়ির লোকেরা। গুণিনকে সন্তুষ্ট করে ডেকে আনতেই সব দেখে শুনে গুণিন বললেন, আমি পারবো এ ভূত ছাড়াতে। এত বড় জাদরেল ভূত খুব রেগে গিয়ে ধরে বসে আছে ওকে। তা গুণিনের ঝাড়ফুঁক সত্যিই কাজ হলো। দু চারবার সর্ষে ছোঁয়া ছুঁড়ে মারতেই আর প্যাকাটের ফু দিতেই পাবারে মারে করে ভূত হরিহরকে ছেড়ে পালাতে পথ পেল না। কিন্তু মুশকিল হলো এই, গুণিন আসেন, ঝাড়ফুঁক করেন, ভূতও পালায়। কিন্তু যেই গুণিন বাড়ি ফেরেন, ভূত এসে আবার ধরে। বারবার যখন এই রকম হতে থাকে, রোগীর বাড়ির লোকেরা তখন আবার ধরে গুণিনকে, বলে, বাঁচান মশাই, মেরে গেলুম,
আর তো পারিনি, আপনি গেলেই রোগী সুস্থ হয়, আর আপনি ফেরার পথে যেই চলে আসেন আবার ধরে রোগীকে। তা সেদিন গুণিন নিবারণ হালদার মশাই খুব রেগে গেলেন। আজই তো হলো ব্যাটার শেষ দিন, ওর জন্য আমার কোনো বদনাম হচ্ছে, এটা আমার ভালো লাগছে না। তা ঠিক আছে, তোমরা যাও, আজ গিয়ে আমি এমন ওষুধ দেবো যে আর এবার দ্বারে কাছে কোনো ভূত কখনো আসতে সাহস করবে না। ও ভূত তো কেন ছাড়। এই বলে হালদার মশাই তার শেষ দাওয়ায় ব্রহ্মকবচ হাতে নিয়ে রওনা হলেন রোগীর বাড়ির দিকে। গ্রাম শুদ্ধ লোকে গুণিনের কেরামতি দেখবার জন্য হা করে বসে রইল। গুণিন যেতেই ওই হই করে উঠল সকলে। হালদার মশাই বলেন, না, আজ আমি কোনো রকম ঝাড়ফুঁক করবো না, একটা রক্ষা কবচ পরিয়ে দেবো শুধু, তারপর দেখবে কোনো ভূত কি করে ওকে ধরে। গুণিনকে দেখেই ভূত পালালো। সুস্থ লোকটির গলায় কবচ বেঁধে দিয়ে গুণিন বলল, এই তোমার রক্ষা কবচ বাবা, খুব যত্নে রেখো, এটা অন্তত বছরখানেক রেখো, আর তোমাকে ভূতে ধরবে না তাহলে। হরিহর হালদার মশাইকে প্রণাম করলো এবং সত্যি সত্যি হাঁপ ছেড়ে বাঁচল সে। অর্থাৎ সেদিন গুণিন চলে যাওয়ার পরও আর তাকে কোনো ভূত ধরল না। এই ব্যাপারে ওঝা হিসাবে নিবারণ হালদারের ধন্য ধন্য উড়ল চারিদিকে। পড়বে নাই বা কেন, এমন বেয়ারা ব্যাপার তো হামেশা ঘটে না। তা কেই বা আসে এসব দেখেছে? এইরকম একটা টিটিয়া ভূতকে জব্দ করা চারটিখানি কথা। হালদার মশাইও তাই বিজয় গর্বে বুক ফুলিয়ে দিয়ে ঘুরে বেড়াতে লাগলেন চারদিকে। পরদিন সন্ধ্যাবেলা ফাঁকা মাঠে একা পেয়ে ভূতেরা এসে ধরলো হালদার মশাইকে, বলল, হালদার, তুই মস্ত গুণিনের সেরা গুণিন, কিন্তু আমাদের পেছনে লেগে তুই খুব একটা ভালো করলি না। এখনো বলছি, আমাদের শিকার আমাদের হাতে তুলে দে। হালদার বলল, বেটারা, আমি নিবারণ হালদার, আমার সঙ্গে লাগতে আসিস না, আর ওকে তোদের হাতে আমি ফিরিয়ে দেওয়ার কথা ভাবতেও পারবো না। তাহলে এই যে দেশময় ধন্যি পড়ে গেছে আমার নামে, সব তো বৃথা হয়ে যাবে। তোর অন্য কাউকে ধর, আমি তাকে ছাড়বো না। হরিহর আমাদের শিকার, আমরা খুব রেগে আছি ওর ওপর, কাজেই ওকে ছাড়বার কোনো প্রশ্নই ওঠে না। আমার কি, হরিহরকে ভালো করে আমার দেশ জোড়া খেটি, ও শোনা আমিও হারাতে চাই না। ভূতেরা বলল, আমাদের কথা তুই শুনবি না তাহলে? না। ঠিক আছে, আমরাও এর বদলা নেব। ওরই একটি মাত্র ছেলে তো, আনাচে কানাচে যেখানে সেখানে ঘুরে, আমরা তার গলা টিপে মারবো। তবে তোকে আমরা আর একবার ভেবে দেখবার সময় দিলাম। তোদের যা ইচ্ছে কর। হ্যাঁ তো করবো, কিন্তু এখনো বলছি হালদার, ওই কবচ তুই খুলে নিয়ে আয়। সম্ভব নয়। তাহলে ধরলাম তোর ছেলেকে। তোর ছেলে এখন পুকুর পাড়ে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, ধরলাম ওকে। এক্ষুনি বেশি ক্ষতি করবো না, তবে ঘাটটা একটু ব্যথা করে দেব। বলে একটু নীরবতার পর আবার বলল, ওর ছেলের মুখ দিয়ে এখন রক্ত উঠছে হালদার, তাড়াতাড়ি যা। তবে তুই যাওয়ার আগেই আমরা ওকে ছেড়ে দেব। এই কথা বলে ভূতেরা বেপাওয়া। এই কথা বলে ভূতেরা বেপাত্তা। আর নিবারণ হালদারও দারুণ ভয় পেয়ে ছুটলেন সেই পুকুর পাড়ে তার ছেলের কাছে। ওই তো তার ছেলে, ঘিরে সবাই কেমন গোল করে বসে আছে। তো তবে কি সত্যি ভূতেরা ধরলো ওকে? হালদার মশাই গিয়ে ঝাড়ফুঁক করে জল পড়া দিয়ে ছেলেকে ঘরে আনলেন। ছেলের তখন প্রবল জ্বর, অনবরত ভুল বকছে, শুধু বলছে, হালদার মশাই দেখলেন গতিক সুবিধে নয়, তাই যত রকম বিদ্যা জানা ছিল প্রয়োগ করে ছেলেকে তিনি সুস্থ করবার চেষ্টা করলেন। অবশেষে অনেক চেষ্টার পর একটু সুস্থ হলো ছেলেটি। পরদিন সন্ধ্যাবেলা ভূতেরা আবার হালদার মশাইকে বলল, দেখলি তো আমাদের মহিমা, আমরা যা বলি তা করি, এখনো সময় আছে কিন্তু।
তোর ছেলেকে শুধু ধরে একটু মোচড় দিয়ে ছেড়ে দিয়েছি, এবার কিন্তু জানে মেরে দেব। ভেবে দেখ কি করবি। তোর কাছে খ্যাতি বড় না ছেলে? ভেবে দেখ, তোর কিন্তু এই একটি মাত্র ছেলে। হালদার বললেন, আমার কাছে খ্যাতি বড়, ছেলে নয়। ঠিক আছে, হরিহরের বদলাটা তোর ছেলেকে দিয়েই নিতে হবে দেখছি। তবে আর একবার সুযোগ দেব তোকে। হালদার চিন্তা নিবৃত্ত হয়ে বাড়ি ফিরে এলেন। চিন্তার কারণ আছে বই কি। পদচারা ভূতগুলো আগে যদি কিছু বলতো তখন না হয় চিন্তা করে দেখা যেত, কিন্তু এখন নিজের হাতে লোকের গলায় কবচ বেঁধে সেই কবচ খুলে আনবে কি করে? এদিকে ওদের যত রাগ এখন ছেলেটার ওপর পড়ছে। হালদার মশাইয়ের সব কিছু কেমন যেন গোলমাল হয়ে যেতে লাগলো। বাড়ি ফিরতেই হালদার মশাইয়ের স্ত্রী তো কেঁদো কেঁদো হয়ে হালদারের পা দুটি জড়িয়ে ধরলেন। হালদার বললেন, কি ব্যাপার হলো? কি হলো তোমার? কার্য কেন? তার আগে বলো, তোমার কি সত্যি সত্যি মতিচ্ছন্ন হয়েছে? তার মানে? তার মানে তুমি ভালো রকমই জানো। আরো কি হলো বলবে তো? কি হলো তুমি জানো না? এই তো একটু আগে পুকুর ঘাটে আমাকে দেখা দিয়ে ওরা বলে গেল তুমি নাকি ওদের কথায় রাজি হচ্ছ না। ওরা বলছে এখনো সময় আছে। আদার মশাইকে একটু বুঝিয়ে বলো যেন এই কবচটা কালীকে খুলে নিয়ে আসি। ওরা এই কথাও বলেছে আমরা সচরাচর কারো ক্ষতি করি না। ওই লোকটি বারণ করার সত্ত্বেও আমাদের জরুরি মিটিং এর দিনে জোর করে ওই মাঠে গিয়েছিল। শুধু তাই নয়, ওরা বারবার বলেছে তুমি ওঝাগিরি করছো বলে ওদের কোনো রাগ নেই। তোমার উপর কিন্তু ওদের কোনো ক্ষোভ নেই। ওদের কথা তুমি শুনো, যদি না শুনো, যদি তুমি ওদের মুখের গ্রাস ফিরিয়ে না দাও, তাহলে তোমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই ওরা তোমার ছেলেকে মারবে, আমাকেও মারবে। এখন বলো, তোমার এত দরদ কেন ওদের ওপর? কিসের এত জেদ তোমার? শুধু তোমার গোয়াত্তমের জন্যই না, আমার ছেলেটা মুখ দিয়ে খানিকটা রক্ত ওঠালো, সব জেনে শুনো চুপ করে আছো তুমি? তুমি বাপ না পিশাচ? হালদার মশাই একবার রীতিমতো ভয় পেয়ে বললেন, ওরা বুঝি সব কথা বলেছে তোমাকে? না বলে জানলাম কি করে বলো? কিন্তু মুশকিল হচ্ছে কি জানো, আমি এই কবচ কি করে খুলে আনবো? কেন? কাল সকালে তুমি অন্য একটা বাজে কবচ হাতে নিয়ে ওদের বাড়ি যাও, তারপর গিয়ে বলো এই নতুন কবচটা আরো বেশি জোরালো। এই কথা বলে আসল কবচটা খুলে নিয়ে নকল কবচ পরিয়ে চলে আসো। ভূতেরা বলেছে ওই কবচ খুলে নিয়ে তুমি ভরে ফেললেই ওরা আর এক মুহূর্ত দেরি না করে মেরে ফেলবে লোকটাকে। ঝামেলা একেবারে চুকে যাবে। হালদার মশাই বললেন, বেশ তাই করব। ওরা আবার এলে এই কথাই তুমি বলে দিও। হালদারকে নিয়ে দুহাত জোর করে কপালে ঠেকালেন। পরদিন সকালে হালদার মশাই নতুন একটি কবচ নিয়ে আবার গেলেন মথুরাপুরে। হরিহর যখন গোয়ালে গরু বাছুর দেখাশোনা করছিল, হালদার মশাইকে দেখেই এগিয়ে এলো সে। ব্যাপার কি হালদার মশাই? হালদার মশাই বললেন, ব্যাপার কিছুই নয়, শুধু দেখতে এলাম আর কোনো অসুবিধা হচ্ছে কিনা। কি যে বলেন, আপনার দোয়ায় কবচ গলায় বেঁধে রেখেছি। ভূত তো ভূত, ভূতের বাবারও আমার 7 দিনেই আমার সঙ্গে আর মিশে। ঠিক আছে, এখন এই কবচটা তুমি আমাকে ফেরত দাও। সে কি? ভয় নেই, ভয় নেই। কবচের বলতে তোমাকে আরেকটা এমন কবচ দেবো যে আরও সাংঘাতিক। এই কবচটা তো শুধু তোমাকে রক্ষা করবে, কিন্তু এই নতুন কবচ রক্ষা করবে তোমার পুরো পরিবারকে। এই কথা শুনে হরিহর সরল বিশ্বাসে কবচটা খুলে দিয়ে এলো হরলার মশাইকে। তারই দেওয়া জিনিস তিনি ফিরিয়ে নেবেন, এতে অবিশ্বাস করার কিছুই নেই। ঘুরিয়ে ফিরিয়ে আবার হয়তো একদিন নতুন কোনো কবচ দেবেন, এরকম তো হতেই পারে। তাই সরল বিশ্বাসে কবচটা হালদার মশাইকে দিয়ে দিল হরিহর। হালদার মশাই নিজে হাতে ওর গলা থেকে রক্ষা কবচ খুলে নিয়ে নতুন নকল কবচ বেঁধে দিলেন। তারপর ভগবানের নাম স্মরণ করে বেরিয়ে এলেন ওদের বাড়ি থেকে। মথুরাপুরে সীমানা যেই পেরিয়েছেন অমনি শুনতে পেলেন কে যেন বলল, আমাদের রাজা তোর ওপর খুব খুশি হয়েছে গুনিন। আমরা তোর ওপর সন্তুষ্ট, আর তোর বউ ছেলের কোনো ভয় নেই। এখন ওরা নির্ভয়ে চলাফেরা করতে পারবে।
তোর ছেলের ওপর থেকে আমাদের দৃষ্টি সরিয়ে দিচ্ছি। আর এও বলে রাখছি, আমরা যদি কাউকে কখনো ধরি আর ওজা হয়ে তুই যদি সেখানে যাস, তাহলে তো দেখা মাত্রই আমরা তাকে ছেড়ে দেব। হালদার মশাই নিশ্চিন্ত হলেন। একজন রোগীকে সারাতে না পারলেও এরকম অনেক রোগীকে যদি বাঁচাতে পারেন, সেটাই বা মন্দ কি? তার কর্মদক্ষতা তাতে কিছুমাত্র কমবে না, বরং উত্তরোত্তর সুনাম বুদ্ধি হবে। ওদিকে হালদার মশাই চলে আসা মাত্রই হরিহর হঠাৎ অসুস্থ হয়ে গেল। ওর বাড়ির লোকেরা দেখলো হরিহরের মুখটা কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছে। হরিহরের কথা বলতে পারছে না, দুটো চোখ ঠেলে বেরিয়ে আসছে, এক অদ্ভুত আতঙ্কে নীল হয়ে আসছে ক্রমশ। বাড়ির লোকেরা দেখতে না পেলেও হরিহর বেশ বুঝতে পারলো কালো পোড়া দুটো হাত মোর গলা টিপে ওকে মেরে ফেলতে চাইছে। হরিহর শ্বাস বন্ধ হয়ে গেল। ও ধীরে ধীরে লুটিয়ে পড়লো মাটির বুকে। ওর মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে এলো, তারপর প্রাণহীন দেহটা লুটিয়ে পড়লো মাটির বুকে। ওর বাড়ির লোকেরা গুনিনকে ডাকতে ছুটলো, কিন্তু গুনিন তখন কোথায়? গুনিন তখন নাগালের পায়ে। কেমন লাগলো এই গল্পটি? আরও শুনতে এরকম সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ওয়াক অ্যান্ড টক উইথ সাত্তকী। আর এই স্ক্রিনে আসা যে ভিডিওটা ইউটিউব আপনাকে সাজেস্ট করবে সেটাতে ক্লিক করুন, আর ওপরে আমার প্লে লিস্ট পাবেন, সেই প্লে লিস্টে ভয়ের গল্প আরও আছে। আর সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।